নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মালদা বিডিওর দাদাগিরি, কর্তব্যরত চিকিৎসককে মারধর, হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ। হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী আর.এন. রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকে বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত 2:40 নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকমে বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে থাপ্পড় কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান, আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি BMOH সাহেবকে জানান, পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে বিডিও অংশুমান দত্ত ক্যামেরার সামনে আসতে সাংবাদিকদের তেড়ে আসলেন তিনি। ঘটনাটা বলবেন তো? যে বলবোই না, আমাকে বলা উচিত মোবাইল না না বলতে পারেন না স্যার, মোবাইলে হাত দিতে পারেন না। আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40 দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন। আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন এবং ঠেলা মারেন। ঠেলা মারাতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি। আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। সঙ্গে সঙ্গে আমি আমার BMOH স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ, ওনাকেও ফোনে জানাই। উনি এখানেই থাকেন। আমি বললাম, তুমি কাইন্ডলি আসো, এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার তো হাতে খুবই লেগেছে, চোট পেয়েছি, আমি লিখতে পারছি না। তো উনি আসেন। পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সব এই করেন। উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়, কিন্তু উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন। তো আমি বললাম, অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুলতাকারি করেন, আবার আমায় মারতে আসেন। ওনার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব, হবিবপুর ব্লকের অংশুমান দত্ত। শাসিয়েও গেছেন এবং বলে গেছেন যে হ্যাঁ, উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন। ওনার বাড়ির লোক ওনাকে থামান। তখন আমি ওনার মিসেসকে বললাম, আপনারা বাড়ি যান। নিয়ে আমি BMOH স্যারকে ফোনে কথা হলো। BMOH স্যার আমার বললো থানায় জানাতে। আমি থানায় স্যারকে ফোনে না পেয়ে আমি ওনাকে একটা চিঠি করি, পুরো ঘটনাটা ডিটেলসে বলি, আমার সাথে যা যা হয়েছে। এবং আমি অনেক অকথ্য ভাষায় আমাকে গালাগালিও করেছে। তো আমি ওটাই জানাই থানায়, IC স্যারকে চিঠিতে লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এইরকম ব্যবহার করেন, একজন অনকল মেডিকেল অফিসারের গায়ে হাত তোলেন, তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশন হয়ে যাচ্ছে একটা। আজকে আমার সাথে যেটা হয়েছে, অনকল নার্সিং স্টাফ বা অনকল GD স্টাফ, ওনাদের গায়েও হাত উঠতে পারত। এবং আমি একটা BMOH স্যারকেও চিঠি করি যে উনি ব্যাপারটা পুরোটা দেখুন। উনি হচ্ছে CCTV ফুটেজ চেক করেন, CCTV ফুটেজ উনি রিট্রাইভ করতে পেরেছেন
এবং উনি বলেছেন হ্যাঁ এটার ব্যাপারে কিছু অ্যাকশন নেবেন। স্যার পুলিশে জানিয়েছি। হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি, লিখিত জানিয়েছি, আইসি স্যারকে, হবিবপুর থানার আইসি স্যারকে লিখিত জানিয়েছি। বলে আমি এখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন, তো হঠাৎ করে এবার আমরা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল, আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে, আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি। পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি নামেন, তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন। আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন ডিউটি এমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনি নিয়ে নিন ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট। তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক, এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন। সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল, ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেসক্রাইব অনুযায়ী ফলো করেছি। তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে ওনার হয়তো গিল্ট ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে, সেই জন্য স্যারের সাথে বলতে এলেন। এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে, উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্যারকে মারার চেষ্টা করছে, ঠিক আছে। এবারে তখন ওনার বাড়ির লোক ওনাকে ধরেছে, ধরে মানে পেছনে সরিয়েছে, তুই তুকারি করেছে, স্ল্যাং তো মানে অজস্র স্ল্যাং। আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচন্ড আতঙ্কে আছি, কারণ আমরা যখন এখানে ডিউটি করি আমাদের হায়ার অথরিটি মানে আমাদের যিনি এমও আছেন উনি আমাদের সবচেয়ে ওপরের লোক। তারপরে ধরুন আমরা আসছি, আমাদের নিচে আরো সবাই আছে। তো উনি একজন মেল ডক্টর, আমরা ফিমেল নার্সিং স্টাফ। তো আমরা নাইট শিফট করতে হয় আমাদেরকে। তো নাইটে ঘটনাটা এরকম ঘটলো, তাহলে আমরা কতটা মানে কি বলবো, কত ইনসিকিউর, আমরা যে কোনো মানে সেফটিই নেই। সাগরদিঘিতে অন্যরকম দৃশ্য। গ্রামের মোড়ে মোড়ে মানুষের হাতে চারাগাছ তুলে দিচ্ছেন এক যুবক। বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহগিনি, লেবু, বকুল ও পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় চারাগাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি। তাছাড়াও সাগরদিঘির যে কোনো অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস। এখনো পর্যন্ত তিনি 16,000 চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন। প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলছেন, সুস্থ পরিবেশ করতে আমাদের এই প্রচেষ্টা। এই বর্ষায় 5,000 মানুষের হাতে চারাগাছ রোপণের জন্য তুলে দেব। তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলী আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারাগাছ। তিনি সবুজ প্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ। সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন, সে খুবই একজন ভদ্র ছেলে, তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে থাকতে দেখতে পাওয়া যায়। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে তিনি যতগুলি চারাগাছ পেয়েছেন সবগুলি তিনি সেখানে রোপণ করবেন এবং গাছগুলি খুব যত্ন সহকারে বড় করে তুলবেন বলে আশ্বাস দেন। সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যেটি কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে সাগরদিঘি ব্লকের প্রতিটি গ্রামের মোড়ে যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে একটা করে বৃক্ষ তুলে দেবো। এর একটাই কারণ, বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি। আমরা যেসব ব্যক্তিদের এই চারাগাছ উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে, তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব। তাই সকলে আসুন, আমরা সকলে মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি।
আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করতে 48 ঘন্টা সময় দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিতই পাওয়া গিয়েছে। এছাড়া ধর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে রিপোর্টে। যারা এই কাজ করেছে তাদের দ্রুত শাস্তির আবেদন জানিয়েছেন মৃত চিকিৎসকের সহপাঠী ও সহকর্মীরা। এই পরিস্থিতিতে তৎপর পুলিশও। মাঝরাতে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT গঠন করেছে। ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত। পুলিশ শতপ্রণোদিত খুনের মামলা রুজু করেছে। ঘটনার সময় কে বা কারা ওই ঘরে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সেদিন ওই চিকিৎসকের সঙ্গে যারা নাইট ডিউটিতে ছিলেন, রাতে যারা ওই বিল্ডিংয়ে বা তার আশেপাশে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরজিকর হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী। যদি ওই ব্যক্তি সরাসরি হাসপাতালের কর্মী নন বা পুলিশের লোকও নন, থার্ড পার্টি অর্থাৎ বেসরকারি কোনো সংস্থা থেকে ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিউটি ছিল তাকে প্রশ্ন করলে তার উত্তরে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। সেই কারণে রাতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা। পুলিশের অসহযোগিতার অভিযোগ মায়ের গলায়। ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েও কোনো ফল না পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিখোঁজ যুবতীর মা। ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলে বাড়ির লোকেদের অভিযোগ। গত 30 জুলাই মালদা শহরের গৌড় রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে গত 3রা আগস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা। তিনি আরও জানিয়েছেন, কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনো এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক। কষ্টের মধ্যে রয়েছে সে, তার উপরে নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে। যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা। এলাকার মানুষও পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। খেতেও দিচ্ছে না, মুখার পরে আমার কাছে আসছে, মারধর করছে। কত টাকা বিক্রি করেছে জানা গেছে? না, ওটা কিছু বলেনি। কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু? মেয়ে তো চিনতে পারছে না, গাড়িতে করে নিয়ে গেছে, ওরকম করে মেয়ে চিনতে পারছে না। তো কোথা থেকে নিয়ে গেছে? নিয়ে গেছে গৌড় রোড থেকে। কোনো কিছু কি মানে চিৎকার করেনি? চিৎকার কি, ওকে বলেছে যে আমি বিয়ে করবো, ওকে এসছে বলে ওই জন্য চিৎকার করেনি মেয়েকে। কিভাবে আলাপ আপনার মেয়ের সাথে? ফেসবুক থেকে আলাপ হয়েছে। কত বছর ধরে সম্পর্ক? 1.5 বছর থেকে। থানায় গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। কোন থানা? ইংরেজবাজার থানা। পুলিশের ভূমিকা কি? পুলিশে কিছু সাহায্য করে না আমাকে। ওই তো আমার মেয়ের বয়স হয়ে গেছে 19 বছর বয়সের জন্য আমাকে কিছু সাহায্য করে না পুলিশ। কি মনে হচ্ছে আপনার মেয়েকে কি করেছে? আমার মেয়েকে কি করেছে এখন মেয়ে তো বলছে যে আমাকে মনে হয় বিক্রি করে দিয়েছে আম্মা। আমাকে যে নিয়ে গেছে ওই তো নাই আমার কাছে এখন। ওর বাড়ি কোথায় যে বিক্রি করেছে? ওর বাড়ি হলো ইটাহার। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হলো সাদিকুল। কি মনে হচ্ছে আপনার মেয়েকে কি করেছে? আমার মেয়েকে তো আমার মনে হচ্ছে তো আমি বিক্রি করে দিই। মেয়ে তো বলছে যে আমাকে বিক্রি করে দিয়েছে। পুলিশের ভূমিকা কি রকম? পুলিশ আমাকে কিছু সাহায্য করে না। এখন কি চাইছেন? আমি আমার মেয়েকে উদ্ধার করতে চাইছি, আপনাদের কাছে পুলিশের সাহায্য চাইছি আমি। আপনার নাম? আমার নাম
পাখা চালাতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো এক 20 বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক সন্ধে 6:50 নাগাদ জামালপুরের জোতচাঁদ পাইকপাড়া এলাকায় বলে জানিয়েছে পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধে নাগাদ বাড়ির মধ্যে কচু ছাড়ানোর জন্য বেশ কয়েকজন মিলে কচু ছাড়ানোর কাজ করছিল। সেই সময় হঠাৎই গরম লাগার কারণে পাখা চালাতে গিয়ে ইলেকট্রিক শক লেগে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তৎক্ষণাৎ এলাকার এক প্রাথমিক চিকিৎসককে ডাকা হয়। প্রাথমিক চিকিৎসক পরামর্শ দেয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য। তড়িঘড়ি উদ্ধার করে বাড়ি থেকে সায়ন পাত্র ওরফে কুণালকে। আবারও ফের বোলপুরে চুরি। বোলপুর থানার অন্তর্গত মোলক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয়, বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক, এর কোনো প্রতিকার নেই। গতকাল রাত্রে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে। চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সা, রূপোর চেন, গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর। যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা গরিব মানুষের। অপরদিকে পাশেই একটা মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু চুরি করতে পারেনি। চোরদের এত উৎপাত যে ওরা ধর্মস্থানও মানছে না। চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে, দরজার তালাও ভেঙে দিয়েছে। জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল। এবার চেষ্টা করেছে চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারেনি। মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে। এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে। পরিবার সূত্রে জানা যায় নানা রকম ভাবে অত্যাচার চালানো হচ্ছে। তাই তাদের প্রশাসনের কাছে আবেদন যাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয়। যদিও সিসি ফুটেজ আছে পাশের বাড়িতে, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত করছে চুরির ঘটনার। ভালোই বোঝা যাচ্ছে, তাহলে আবার 2 ঘন্টা ধরে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। অনুব্রত সুকন্যার জেল মুক্তির জন্য দাতা বাবার মাজারে চাদর চড়ালেন তৃণমূল কর্মীরা। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল, যাকে বীরভূমের বাঘ বলা হয়, বর্তমানে তিনি দিল্লির তিহার জেল রয়েছেন। সঙ্গে তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন। তাই তাদের দ্রুত জেল মুক্তির জন্য শুক্রবার জুম্মার নমাজের পর পাথর চাপুরিতে দাতা বাবার মাজারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকিবুল খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি নানুরের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন। প্রিয় কেষ্টদা ও তার কন্যার জেল মুক্তির জন্য পাথর চাপুরিতে দাদা বাবার মাজারের সামনে শতাধিক দুস্থ মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। দাদা বাবার মাজারে তারা আর্জি জানান তাদের প্রিয় কেষ্টদা স্বমহিমায় নিজ ভূমিতে ফিরে আসুন। উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টের জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তবে ইডির দায়ের করা মামলায় অনুব্রত জামিনের আবেদন এখনও ঝুলে রয়েছে হাইকোর্টে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।